গ্রিক ফিলোসফার হিরোডেটাস অনেক স্টোরি লিখতো। গ্রিক অ্যাকচুয়ালি অনেক মানুষজন, অনেক হিস্টোরিয়ান ছিল। উনি ওনার হিস্টোরিতে লিখেছে যে খ্রিস্টের জন্মের 1300 বছর আগে যখন প্রথম সান্তোরিনিতে মানুষ আসে, তখন এই জায়গার নাম যে মানুষের প্রথম আসে ওনারা দেয় কালিস্টি, এবং কালিস্টি কথাটার মানে হলো মোস্ট বিউটিফুল বা এক্সট্রা অর্ডিনারিলি বিউটিফুল। এবং এই নাম কেন দেয় আপনারা বুঝতেই পারতেছেন। ওরা যখন সান্তোরিনিতে এসে নামে, এটা কিন্তু দ্বীপ রাষ্ট্র, সো একদম ওই আমার পিছনে সাগর, ওই সাগর দিয়ে সরাসরি বোট চলে, শিপ চলে আসতো, এসে দখল করে ফেলতো এলাকা। সো এটার নাম কালিস্টি দেয়। তার কারণ হলো ওদের মতে এত সুন্দর জায়গা ওরা তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আর দেখে নাই। আমার হোটেলের এই পাহাড়ি রাস্তাটা দিয়ে একটু উঠে আসলেই এখানে একটা মিউজিয়ামটার মজার ব্যাপার হলো, আমি কালকে রাতেও দেখতেছিলাম, মিউজিয়ামটার গায়ের মধ্যে লেখা পপুলার মিউজিয়াম। গতকাল রাত্রের থেকে আজ পর্যন্ত আমি একজনকেও মিউজিয়ামের সামনেও আসতে দেখিনি, মিউজিয়ামে ঢুকতেও দেখি নাই। বাট মিউজিয়ামটা দেখতে দূরের থেকে সুন্দর একটা ব্লু ডোম আছে উপরে। আমি এখন আছি ফিরাতে। ফিরা হলো সান্তোরিনির রাজধানী, এবং ফিরা ছাড়াও আরো অনেকগুলো ভিলেজ আছে, অনেকগুলো ভিলেজ মিলেই পুরো সান্তোরিনি। ব্যাপারটা একটু ফানি যে সেন্ট মার্টিনের মতো একটা জায়গাকে ওরা ভাগ করে একটা ছোট্ট এলাকাকে দিছে ক্যাপিটাল। খুব ছোট, 10 মিনিট লাগবে না আপনার পুরো ফিরা হাঁটতে। দূরের আরেকটা জায়গাকে ওরা আরেকটা নাম দিয়ে আরেকটা ভিলেজ বানাইছে। সেন্ট মার্টিনকে আমরা যদি ভাগ করে 4-5 ভাগ করে এক ভাগকে রাজধানী বানাইতাম, তাহলে যেরকম লাগতো এক্স্যাক্টলি ওরকম লাগতেছে। আমি একটু আগেই উঠে গেছি, আশপাশে সবকিছু বন্ধ, এখনো কিছুই খুলে নেই, জাস্ট কিছু মানুষ উঠে হাঁটা শুরু করছে। Good morning. Are you serving coffee by any chance? Yes. Perfect. I want a coffee, please. Hot coffee, cafe latte? Yeah, latte would be good. Latte sugar? Yes, please. 2 spoons. Thanks. Okay. কফি পাওয়া গেছে, যেহেতু কফি পাওয়া গেছে এখন আমরা আরো এনার্জেটিক ফিল করবো। এখনো সূর্য উঠে নাই। আমরা অ্যাকচুয়ালি আবার হোটেলের বারান্দায় ফেরত যেতে পারি, এবং হোটেলের বারান্দায় ফেরত যেয়ে যেহেতু সুন্দর একটা প্রাইভেট বারান্দা আছে, ওখান থেকে সানরাইজ দেখার চেষ্টা করতে পারি, যদি ততক্ষণে সূর্য উঠে না যায়। আমার ধারণা উঠবে না। বাংলাদেশি হয়ে আপনি কখনোই বুঝতে পারবো না যে সূর্যের ভ্যালু বিদেশিদের কাছে, স্পেশালি রাশিয়া, ইউরোপ, যেসব জায়গায় সূর্য উঠে না, ওইসব জায়গার মানুষের কাছে সূর্যের ভ্যালু কিরকম। সূর্য প্রায় উঠে গেছে, তো সানরাইজ সম্ভবত আমরা মিস করবো। ব্যাপার না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি সাইড ভিউতে আস্তে আস্তে সূর্য উঠছে। সাগরের মধ্যে সূর্য ওঠা দেখা সবসময় বেশ এক্সাইটিং। এবং আপনি যখন একটা দ্বীপ রাষ্ট্রে থাকবেন, দ্বীপ রাষ্ট্র বলতেছি বাট সান্তোরিনি কিন্তু দেশ না, গ্রিসের একটা শহর। যখন আপনি একটা দ্বীপের ভিতরে থাকবেন, তখন সুবিধা হলো দ্বীপের যেহেতু দুই সাইডেই সাগর, চারদিকেই সাগর, তো এই কারণে আপনি সূর্য ওঠাও খুব ক্লিয়ারলি দেখতে পারবেন এবং সূর্য ডোবাও খুব ক্লিয়ারলি দেখতে পারবেন। এই ডাবল সাইডেড ভিউ সবসময় সব জায়গা থেকে পাওয়া যায় না। আমি যদি সবকিছুর দাম, টুরিস্টি নেচার এবং সাগর, এই তিনটা জিনিস বাদ দেই, তাহলে সান্তোরিনির রাস্তাঘাট অনেকটা ফরিদপুরের রাস্তাঘাটের মতোই। আপনি যদি গাড়িগুলো দেখেন, মোটরসাইকেল পার্ক করা বিভিন্ন জায়গায়, পুরানো গাড়ি পার্ক করা, সুন্দর বাট সিম্পল একটা রাস্তা। তো সবকিছু যদি মিলানোর চেষ্টা করি, সাগর এবং টুরিস্ট স্পট এবং ইউরোপ, এই ব্যাপারগুলো সরাই ফেললে আপনার অনেক সময় মনে হইতে পারে যে আপনি আসলে ফরিদপুরের ভিতরে হাঁটতেছেন, বা বরিশালের ভিতরে হাঁটতেছেন, বা রাজশাহীর ভিতরে হাঁটতেছেন। ঢাকা না, বাট বাংলাদেশের কোনো একটা সিটির ভিতরে আপনি হাঁটছেন বলে আপনার মাঝে মধ্যে মনে হতে পারে। তো আপনার টের পাইছেন হয়তো, আমি কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি। আমার পিছন দিয়ে গাড়ি আসতেছে, গাড়ি যখন আসতেছে আমি একটু সরতেছি, গাড়ি যখন চলে যাচ্ছে তখন আমি আবার রাস্তার মাঝখানে চলে আসতেছি। কোনো ফুটপাথ নাই দুই পাশে, এক পাশে তো বাড়ি আর পাশে সাগর, তো দুই পাশের এক পাশে কোনো ফুটপাথ নেই। পিছন থেকে এখন আবার একটা গাড়ি আসতেছে, আমি আস্তে আস্তে সাইডে চলে যাবো। বেশ ঢাকা বা বাংলাদেশ একটা ফিল আছে। ফিরা শহরটার একটা মজার ব্যাপার হইলো, আমি একটু আগে ম্যাপে দেখতেছিলাম, পুরা শহরে একটা ব্যাংক এবং পুরা শহরে একটা পোস্ট অফিস, সবকিছু একটা করে। একটা ব্যাংক, একটা পোস্ট অফিস, একটা ডেন্টাল হসপিটাল, একটা মেইন হসপিটাল। এত ছোট এবং মানুষ এত কম যে একের বেশি কোনো কিছু বানানোর ওদের দরকার হয়নি। পুরো জিনিসটাই চলে আসলে ট্যুরিস্টদের উপর ভিত্তি করে। বাট আপনি যদি আশপাশে তাকান, আমি জানি না এখন অত সিজন না নাকি দেখে আশপাশে আমি তেমন কোনো ট্যুরিস্ট দেখতেছি না। আশপাশে আমি বেসিক্যালি লোকাল মানুষ দেখছি, তাও যে খুব বেশি দেখছি এরকম না। আমি যে হোটেলের ভিতরে আছি, ওই হোটেলেও এমন কোনো আহামরি ট্যুরিস্ট আছে তা না। গতকাল রাতে আমি 3 জন মেয়ের একটা গ্রুপ দেখছিলাম, ওটা ছাড়া আর কেউই ছিল না। আর হোটেলের মালিক আর বিড়াল না, যারা হোটেলের ভিতরে আর কেউ ছিল না। আমি জানি না, টুরিস্ট সিজন সম্ভবত এখনো শুরু হয় নাই। প্রাচীন গ্রিক আমল থেকেই কিন্তু সূর্য ওঠার থেকে সূর্য ডোবা ব্যাপারটাকে, এবং আপনারা এটাও জানেন, রোমান্টিকতা বলেন, রবীন্দ্রনাথ বলেন, সব জায়গায়, বা হুমায়ুন আহমেদ, সব জায়গায় সূর্য ডোবার ব্যাপারটা বা গোধূলি বেলা যে ব্যাপারটা, ওই ব্যাপারটাকে অনেক রোমান্টিসাইজ করা হয়। ওই ব্যাপারটা নিয়ে অনেক কাব্য, বেদনা, গল্প গাথা আছে। সূর্য ওঠা নিয়ে নাই। তো গ্রিক হিস্টোরিয়ানরা যখন ওরা বইটই লেখছে, গ্রিকরা কিন্তু অনেক বই, হিস্টোরি, উপন্যাস, অনেক কিছু লিখে গেছে। ওনাদের বইয়ের মধ্যে এই ব্যাপারটা এক্সপ্লোর করার চেষ্টা করেছে যে সূর্য ডোবাকে কেন এত রোমান্টিসাইজ করা হয় এবং সূর্য ওঠাকে কেন করা হয় না। এবং অনেকেই এর মধ্যে বলছে যে সূর্য ওঠাটাকেও একইভাবে রোমান্টিসাইজ করা উচিত, এবং সূর্য ওঠাটা ইনফ্যাক্ট সূর্য ডোবার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সূর্য যখন উঠতেছে তখন দিন শুরু হচ্ছে, কাজকর্ম শুরু হচ্ছে, ইত্যাদি। তো ওনারা, গ্রিক হিস্টোরিয়ানরা, সবসময় সূর্য ওঠা ব্যাপারটাকে পাওয়ারফুল একটা বিইং এর জাগ্রত হওয়ার সাথে কম্পেয়ার করছে হিস্ট্রিতে। যে রাজা একজন সকালবেলা উঠছে বা একজন সিংহ সকালবেলা উঠছে, ওই ব্যাপারটার সাথে সূর্য ওঠা ব্যাপারটাকে কম্পেয়ার করার চেষ্টা করছে ওনারা। বাট এই জিনিস টিকে নাই। ইতিহাসে আমরা দেখছি যে শেষ পর্যন্ত গোধূলি সূর্য ডোবা ব্যাপারটাই টিকছে, সূর্য ওঠা ব্যাপারটার রোমান্টিসিজম আর টিকে নাই। আকৃতরি নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যাবো আমি এখন ফিরার থেকে। বাস আরো প্রায় আধা ঘন্টা পরে। এই আধা ঘন্টা আমি হাবিজাবি দোকানে জিনিসপত্র দেখে কাটাবো এবং কোনো কিছু পছন্দ হলে কেনার চেষ্টা করবো। Hey, hi, how are you? Some wine. Yeah.
No, I don't drink wine. I will at some point. Thanks. খুব সুন্দর একটা চার্চ। পনেরো মিনিটের মতো বাস রাইড এবং বাসে অনেক মানুষ দাঁড়ায়ও ছিল। সাগরের পাড়ে ছিলাম, সাগরের পাড়েই আছি। দ্যাটস নট দ্য স্পেশালিটি। স্পেশালিটি হলো একটা রেড বিচ দেখতে যাবো এখন। আমি এখন যে সিটিতে আছি 1600 শতাব্দীতে একটা ভলক্যানিক এরাপশন হয় এবং এই পুরো শহর ছাইয়ের নিচে চলে যায়। এটা পৃথিবীর সবচেয়ে বাজে ভলক্যানিক এরাপশন গুলার একটা। এত বাজে ভলক্যানো আগে কখনো ছড়ায় নাই। এবং রিসেন্টলি বলতে 200 বছর আগে, একদমই রিসেন্ট এরকম না, রিসেন্টলি সুয়েজ খাল খনন যখন করা হচ্ছে ওই সময় র্যান্ডমলি অ্যাক্সিডেন্টালি এই শহরের কিছু জিনিসপত্র উদ্ধার হয় এবং তারপর থেকে খনন শুরু হয়। এবং আপনারা যদি দেখেন খনন হচ্ছে এবং মাটি খুঁড়ে খুঁড়ে এখন পর্যন্ত শহরের অনেকখানি বের করে ফেলা হয়েছে, যে শহর আসলে আগে ছিল না। এই যে এ পর্যন্ত আমি যেতে পারতেছি কারণ সামনে খনন কাজ হচ্ছে, ওইখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই মাটির ঘর টর হাবি জাবি সবকিছু এখন প্রতিনিয়তই বের হচ্ছে। প্রত্যেক সপ্তাহে নিউজ আসছে যে আরেকটা ঘর পাওয়া গেছে, কিছু মাটির জিনিসপত্র পাওয়া গেছে। সারপ্রাইজিং হইলো কোনো মানুষের লাশ পাওয়া যায়নি। তো জানে না সবাই কেন লাশ পাওয়া যায়নি। কেউ কেউ ধারণা করছে যে ভলক্যানিক এরাপশন শুরু হওয়ার আগে যেহেতু মোটামুটি টের পাওয়া যায় বা কয়েকটা ছোট ছোট হয়, এই কারণে হয়তো সব মানুষকে সরায় ফেলা হয়েছিল, সব মানুষ সরে যেতে পারছিল। বাট এটার কোনো সবই থিওরি, এখন পর্যন্ত কেউ জানে না। ব্যাপারটা ইন্টারেস্টিং যে এখন পর্যন্ত কোনো মানুষের লাশ পাওয়া যায়নি, কিন্তু এছাড়া মানুষের ব্যবহার্য সবকিছু ইনক্লুডিং ঘর বাড়ি সব পাওয়া গেছে। অ্যাক্রেটরির সাথে যেখানে আমি এখন আছি, এই জায়গার সাথে সিরিয়ার পাশে তখন ছিল ইজিপ্ট, এই দুইটার সাগরের চলাচল ছিল পাশে, এই রেড সি একটু আগে দেখলেন। এই কারণে এই সিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট হিস্টোরিক্যালি, কারণ সাগরে করে জাহাজে করে জিনিসপত্র নিয়ে এসে এখানে ভিড়তো এবং এখান থেকেই আবার জাহাজে করে সবকিছু নিয়ে যাওয়া হতো। নট এক্স্যাক্টলি এই জায়গাটা, এখানে তো আমরা ধ্বংসাবশেষ দেখতেছি যেগুলো খুঁড়ে বের করা হয়েছে, বাট পাশে রেড সিতে সব থামতো। এবং এই কারণে এই সিটিটাকে খুঁজে পাওয়াটাকে অনেক বেশি সিগনিফিকেন্ট ধরা হচ্ছে। তার কারণ অনেক পুরানো বাণিজ্যিক ইনফরমেশন এবং নিউজ এখন পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় মানুষ কিভাবে বাণিজ্য করতো ওই বিষয়ক ইনফরমেশন এখন পাওয়া যাচ্ছে। মাটির নিচের পুরো বাসাগুলো এখন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দরজা জানালা সবকিছু আবার খুঁড়ে খুঁড়ে বের করা হয়েছে। আমি কিন্তু মাটির নিচে এখন অনেক, এবং পুরো এখানে একটা কমপ্লেক্স ছিল, একটা নেইবারহুডের মতো জায়গা ছিল যেখানে সবকিছু ছিল। স্কুল পাওয়া গেছে এখানে, ছোট্ট করে যেখানে বাজার করা হইতো ওরকম একটা প্যাসেজ ওয়ে পাওয়া গেছে এবং অনেক বাড়ি পাওয়া গেছে যেগুলোর ভিতরে মানুষ থাকতো। তারপরে আমাকে যদি জিজ্ঞেস করেন 12 ইউরো দিয়ে টিকিট কেটে এটা দেখাটা ওয়ার্থ ইট নাকি, আমি প্রবাবলি বলবো না, এর থেকে অনেক ভালো কিছু করার আছে পুরা সান্তোরিনিতে। এখানে একটা ক্যামেরায় দেখাচ্ছে যে বাসাগুলো আসলে কিরকম ছিল যখন ছিল এবং এখন কি অবস্থায় বাসাগুলার। হ্যালো, সো বাস থেকে আমি মাত্র নামলাম। আমরা গিয়েছিলাম এনশিয়েন্ট সিটিতে এবং রেড সিতে। ওখান থেকে এখন আমি আবার ফিরায় চলে আসছি যেখানে আমার হোটেল, এবং আর ঠিক 20 থেকে 25 মিনিট পরে আরেকটা বাস নিয়ে এবার আমি চলে যাবো ইয়াকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সানসেট দেখার স্পট। এত সুন্দর সানসেট পৃথিবীর আর কোনো জায়গা থেকে দেখা যায় না। যদি এখন মাত্র দুপুর 2টার মতো বাজে, সানসেট হইতে এখনো অনেক দেরি, বাট আপাতত এখন থেকে রাত পর্যন্ত আমি ইয়াতেই থাকবো, ইয়াতে ঘুরবো ঘাড়বো এবং তারপরে ইয়ার সানসেট দেখবো। চলে যাওয়া যায়। আপনি যখন সান্তোরিনির কথা মনে মনে ভাবেন, তখন আমি জানি না আপনি ভাবেন নাকি, বাট যদি আপনি ভাবেন তাহলে আপনি এই ব্লু ডোমগুলো সম্ভবত অনেক বেশি দেখেন। এই ব্লু ডোমগুলোর জন্যই সান্তোরিনি বেশি ফেমাস এবং পিকচারিয়াস। আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম হলো ইয়া। আমার বাম পাশে সাগর, বাট 150 মিটারের মতো নিচে, সো খুব বেশি উপরে নাই আমি। এটা হলো ব্লু ডোম এবং এই পিকচারিয়াস ব্যাপারটার জন্য অনেক বেশি ফেমাস। ইয়া কিন্তু 1956 সালে, সো খুব বেশি দিন আগে না, মাত্র কিছুদিন আগে ভূমিকম্পের কারণে ভয়ঙ্কর বিপর্যস্ত হয়ে গেছিল। বাট খুব ইন্টারেস্টিং যে মাত্র 70 বছরের মধ্যে ওরা সবকিছু আগের থেকে আরো সুন্দর করে বানায় ফেলছে। পুরো
গ্রিস জুড়ে বিড়াল এবং কুকুর দুইটাকে বেশ সম্মান দেওয়া হচ্ছে। এখানে ওয়াস্ট্রে লেখা এবং অনেক খাবার দেয়া বিড়ালের জন্য। এত খাবার আমিও দিয়ে আসি না আমার বাসার বিড়ালদের যখন আমি যাই, তো আমি শিওর যে এটা অনেক খাবার। এবং এইরকম শুধু এই জায়গায় না, জায়গায় জায়গায় আমি দেখি একটু পর পরই এরকম যেখানে বিড়ালকে খাবার দেওয়া, কুকুরকে খাবার দেওয়া, এবং প্রত্যেকটা দোকানেই হয় কুকুর পালে অথবা সবাই বিড়াল পালে। দেখতে বেশ ভালো লাগছে। সানসেট দেখতে আসছিলাম, সানসেটের কোনো চিহ্নই নাই এখানে। সূর্য পুরাটা মেঘের ভিতরে, এখানে সূর্য ডোবার কথা আস্তে আস্তে, সূর্যের কোনো চিহ্নই নেই। যদিও একটা বিড়াল আছে সুন্দর। একবার একটা কলেরা আউটব্রেক হয়েছিল পুরো গ্রিসেই, এবং যখন কলেরা আউটব্রেক হয় তখন গ্রিসের সরকার এবং গ্রিসের আর্মি বলে যে সবার বাসা লাইমস্টোন দিয়ে হোয়াইট ওয়াশ করে ফেলতে হবে, কারণ লাইমস্টোন একটা অ্যান্টিব্যাকটেরিয়াল, সো কলেরা প্রতিরোধের জন্য সবার বাসা সবাই লাইমস্টোন দিয়ে রং করে, এবং সেই রং করার কারণে, লাইমস্টোন দিয়ে হোয়াইট ওয়াশ করার কারণে সব বাসা দেখতে হয়েছে সাদা। শুধু সাদা হয়, কোনো কন্ট্রাস্ট না থাকে, বাসাগুলো খুব একটা ভালো দেখাচ্ছিল না। তো তখনকার জেলেরা যেটা করে, নীল ছিল সবচেয়ে সস্তা রং, এবং তখন কিন্তু গ্রিসের পতাকা টতাকা হয় না ওইভাবে। তো নীল যেহেতু ছিল সবচেয়ে সস্তা রং, নীল দিয়ে যেহেতু ওরা ওদের নৌকা টৌকা এসব রং করতো, ওরা ভাবে যে আচ্ছা আমাদের যে জানালা, আমাদের যে দরজা, এগুলো আমরা নীল রং করে দিই সাদার উপরে। তো ওই কারণে সাদা আর নীল ব্যাপারটা আসছে, এবং তারপর এটা ট্রেডিশন হয়ে গেছে। এখন সব জায়গায় আপনি সান্টোরিনি যেখানেই যান সবাই সাদা আর নীল। সানসেট পয়েন্টে যাচ্ছি সানসেট হওয়া দেখতে। অনেকগুলো সিঁড়ি বেয়ে এই পর্যন্ত আসছি, এটার উপরে বা অ্যাটলিস্ট এই ট্রেইলটা যাওয়ার চেষ্টা করছি আমি সানসেট দেখার জন্য। আবারও হাইক, যেটা আমি আপনাকে দেখাচ্ছিলাম, ওটা বেয়ে অলমোস্ট উপরে চলে আসছি। আমার পিছনে ওই দূরে, ওখান থেকে শুরু করছিলাম আমি হাইক করা, অনেক দূর পর্যন্ত চলে আসছি। এখনো সূর্য ডুবে নাই, ওইখান থেকে আমি শুরু করছিলাম। এখন আমি এখানে, এবং ফাইনালি এখন আমি সূর্য দেখতে পাচ্ছি উপরে। এখন সূর্য দেখা যায়নি এই ঘোড়া ডিমটার জন্য, বাট এখন আবার পুরো সূর্য দেখা যাচ্ছে, এবং অনেক সময় আছে, বোঝাই যাচ্ছে সূর্যাস্ত হওয়ার। আরেকটু নামলাম, এবং ফাইনালি আমি পুরনো চার্চ, যে চার্চটা ধ্বংসাবশেষের কথাটা আমি শুনছিলাম টুরিস্টদের কাছ থেকে, ওটা দেখতে পাচ্ছি ওইখানে, একদম এগন সাগরের তীরে বানানো এবং রিস্টোর করা হয়েছে। অবশ্যই এরকম ছিল না, গত হাজার হাজার বছর ধরে কয়েকবার ভাঙছে, প্রত্যেকবারই আবার রিস্টোর করা হয়েছে। পুরো এই আইল্যান্ডটা এখন কেউ নাই আমি ছাড়া। একটা মহিলা ছিল দুইটা কুকুর নিয়ে বসে, তাও অনেক উপরে। এখন লিটারেলি আমি একা, দূরে জাহাজে মানুষ বসে বসে সানসেট দেখবে, বোঝা যাচ্ছে। সূর্যাস্ত ব্যাপারটা জানি কেমন, অবশ্যই সূর্যাস্ত অনেক গ্লোরিফাইড, অনেক রোমান্টিক একটা ব্যাপার, সেটা ঠিক আছে। বাট যখন আপনি একা থাকবেন পুরো একটা আইল্যান্ডের মধ্যে, এবং তারপরে আপনি এত সুন্দর আনইন্টারাপ্টেড একটা সূর্যাস্ত দেখবেন, দুইটা মিলে কেমন যেন একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়। লিটারেলি আমি জানি, আমি যেখানে দাঁড়াইছি পুরো আইল্যান্ডে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নাই, পাখি টাখিও খুব একটা নাই, একদম চুপচাপ, আমি ছাড়া আর কেউ কথাও বলতেছে না, জাস্ট একটা ব্লু চার্চ আছে, এবং ওই অনুভূতি প্লাস সূর্যাস্ত অ্যাকচুয়াল যেটা আপনি দেখবেন, এই দুইটা অনুভূতি যখন মিলানো হয় তখন বেশ ম্যাজিক্যাল একটা ব্যাপার সৃষ্টি হয়। আয়ারল্যান্ডে যখন আমি হাইক করি তখন এই সাইডে এত কাজ পর্যন্ত আসা যায় না, বাট গ্রিসের সরকারের কোনো দয়া মায়া নাই, কেউ মনে হয় না খুব একটা কিছু যায় আসে, বা গ্রিসের সাহস বেশি, যেহেতু অনেক যুদ্ধ করছে। তো এখানে দেখা যাচ্ছে কোনো ধরনের বাউন্ডারি টাইপ কিছুই নেই, লিটারেলি একটা পাহাড়ের একদম কর্নার দিয়ে এইখান দিয়ে হাঁটছি আমি, এবং নামলেই আমি এগন সাগরে পরে শেষ। ড্রোনপুরে যখন নিচ্ছিলাম তখন 4 জন মেয়ে ড্রোনপুরের জন্য চলে আসছে, আপনারা হয়তো ড্রোন শটে দেখছেন কোন আইটেম, ঠিক শিওর না। তো পরে আমি ওদের সাথে গল্প করতে গেছি যে ওরা কোথায় ইত্যাদি। ওরা 4 জনই এথেন্সের অ্যাকচুয়ালি, সো গ্রিসেরই ওরা, এবং ওরা আমাকে অনেকক্ষণ গল্প গুজব করার পর আমাকে ওদের লাস্ট চকলেট পিসটা অফার করছে। তো ব্যাপারটা বেশ নাইস। ট্রাভেল করতে গেলে যে কত র্যান্ডম জিনিস দেখা যায় এবং র্যান্ডম জিনিস এক্সপিরিয়েন্স হয়, এই কারণেই সবার জীবনেই উচিত, পারবে উঠতেছি এখন আমি, আমার সময় অনেক সহজ ছিল, সবার জীবনে উচিত যত বেশি সম্ভব ডিফারেন্ট কালচারে যে ট্রাভেল করা।
Und heute genug Meisterdienst wurde diese খ্রিস্টের জন্মের 1600 সামথিং বছর আগে একটা ভয়ঙ্কর ভলকানিক এরাপশন হয়। পৃথিবীর সবচেয়ে বড় ভলকানিক এরাপশনগুলোর একটা এটা, এবং প্রায় 20,000-এর মতো মানুষ মারা যায়। যে জিনিসটা হয় এই আইল্যান্ডে, যে আইল্যান্ডে আমি মাত্র বোটে করে আসলাম। পম্পেইয়ের আরেকটা এরকম এরাপশন অনেক ফেমাস পুরো পৃথিবীতে, বাট এইটা ছিল ওটার থেকে 100 গুণ বেশি স্ট্রং, এবং বলা হয় যে 40টা অ্যাটমিক বমের সমান পাওয়ারফুল ভলকানিক এরাপশন ছিল এটা, যে কারণে 20,000 মানুষ বেসিক্যালি মারা যায়। তো সব ভলক্যানোর অ্যাশ জমে জমে হয়েছে, সব কিন্তু কালো পুরা। এটা কিন্তু অ্যাক্টিভ ভলকানো আছে, সব ভলকানো অবভিয়াসলি অ্যাক্টিভ হয় না। আমি কত দূর চলে আসছি, এইখানে নামছিলাম, এখান থেকে অনেক দূর উঠে আসছি। যেটা বলছিলাম, এটা একটা অ্যাক্টিভ ভলকানো। 50,000 বছর আগে ফার্স্ট ইরাপ্ট হয়েছে, এবং এখন ইরাপ্ট হচ্ছে। 70 বছর আগেও সম্ভবত ইরাপ্ট হয়েছে একবার। ভলকানোর ভালো ব্যাপার হলো ভলকান ইরাপশনের আগেই এখন টের পাওয়া যায়। সো এটা আবার হয়তো কোনো না কোনো সময় ইরাপশন হবে, বাট তার অনেক আগেই সান্তোরিনি সবাই জানতে পারবে। সো মানুষ মরে যাওয়ার চান্স এবার কম। যদিও বেশ কষ্ট আমার মতে। হাইকিং যতগুলো আউটডোর অ্যাক্টিভিটি আছে তার মধ্যে বেস্ট। হাইকিং করতে যত মজা তত মজা অন্য কোনো কিছুতে নাই। ট্রাস্ট মি, আই লাভ হাইকিং। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া, এই যে ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটা হচ্ছে অ্যাক্টিভ ভলকানো থেকে, এবং এই পুরো জায়গাটা একটা পুরো গন্ধ, যে গন্ধটাও আসছে এই লাভা পোড়ার ব্যাপারটা থেকে। এরকম অনেকগুলা স্পট আছে যেসব জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে, এবং এরকম অনেকগুলা জিনিস বসায় রাখে যেটা দিয়ে টেম্পারেচার হাবিজাবি মাপা হচ্ছে, যারা জিওলজিস্ট তারা ভালো বলতে পারবে। এবং এই পুরো জায়গাটা অনেক গরম, 70 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম, ধোঁয়া উঠতেছে কারণ ভিতরে পুরোটা লাভা। ওইটাই 70 বছর আগে লাস্ট ভলকানিক এরাপশন হইলেও পুরো জিনিসটাই এখনো অ্যাক্টিভ। এখানে রেগুলারলি স্টাডি হচ্ছে, কারণ যেহেতু অ্যাক্টিভ আবারও হবে কোনো না কোনো সময়। কেউ জানে না 100 বছর পরে হবে নাকি 1000 বছর পরে হবে, বাট আবারও ভলকানিক এরাপশন হবে। কারণ আমি যেখানে হাঁটতেছি আমার পায়ের নিচে পাথর, পাথরের নিচে লাভা। যে আইল্যান্ডে এতক্ষণ মানুষজন সুইম করলো, তারপরে এই ভলকানিক রকগুলা বা ভলকানিক আইল্যান্ড, বা এই পাশের ভলকানিক আইল্যান্ডটা বলেন, বা পিছনের বড় ভলকানিক আইল্যান্ডটা বলেন, এগুলোকে ভলকানিক আইল্যান্ড বলার কারণ এগুলো সবই হয়েছে ভলকানোর কারণে। ভলকানো হয়েছে, লাভা আস্তে আস্তে ফর্ম করেছে হাজার হাজার বছর ধরে, 100 বছর ধরে, এবং তারপরে এগুলো ছোট ছোট আইল্যান্ড হয়ে গিয়েছে। আমি থাকছি ওইখানে, এটা হলো ইয়া, এবং ওই পাশে হলো ফিরা। আর এখন আমি যাচ্ছি এইখানে, এখানে মাত্র 250 মানুষের বসবাস, এবং এই দুই আইল্যান্ড একসময় জোরে লাগানো ছিল। বাট এই মাঝখানের যে পার্টটা আপনারা দেখছেন, যখন ভলকানিক এরাপশন হয় 1600 সামথিং বিসিতে, তখন এই পার্টটা পুরোটা পানির নিচে চলে যায়। এখন এয়ারে আলাদা, একটা টাইমে পুরা জিনিসটা সেম আইল্যান্ড ছিল। বোট থেকে নামলাম, কেবল কার দিয়ে উপরে যাব। একটু সকালবেলা যখন আসছিলাম তখন এসেছিলাম সিঁড়ি দিয়ে, বাট এখন সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব না। তো কেবল কার অথবা গাধার পিঠে ওঠা, এই দুটো হলো অপশন। আমি অবশ্যই কেবল কার চুজ করতেছি, গাধার পিঠে ওঠা যাবে না। আমার ফেরির এক্সপেরিয়েন্স হলো ঢাকা থেকে ফরিদপুরে যাওয়া পদ্মা নদীর উপর দিয়ে, তাও পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আর এই জিনিস করা হয় না। এই ফেরি এবং পদ্মা সেতুর উপরের যে ফেরি দিয়ে আমি যাইতাম, যেটা আধা ঘন্টা চলে যাওয়া যেত, ওটার এটার মধ্যে বিশাল ডিফারেন্স।
কেমন লাগে না ব্যাপারটা, যে সাগরের মধ্যে নিশ্চুপ একটা জায়গায় আপনি বসে আছেন এবং ঢেউ কেটে সাগরের একটা জাহাজ যাচ্ছে তো যাচ্ছে, চারদিকে একের পর এক আইল্যান্ড চলে যাচ্ছে, যে আইল্যান্ডগুলো এখন আর মানুষ থাকে না। Hey everyone, good morning. Welcome to Athens, the former capital of the classical world এবং অবশ্যই former capital of Europe. বিভিন্ন সময় যখন বিভিন্ন দেশকে ক্যাপিটাল হিসেবে চুজ করা হয়েছে, বিভিন্ন দেশের রাজধানী যখন চুজ করা হয়, বেশিরভাগ সময় হয় ওটা সবচেয়ে বড় সিটি অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট সিটি অথবা সবচেয়ে বড় লোক সিটি, এরকম কোনো একটা কারণ থাকে। এথেন্সের ক্ষেত্রে এগুলোর কোনোটাই কারণ না। এথেন্সকে চুজ করার কারণ হলো মেইনলি হিস্টোরিক্যাল এবং সেন্টিমেন্ট ভ্যালু, যেটা এথেন্সকে বেশ ইউনিক করে, যে হিস্টোরি এবং সেন্টিমেন্ট ইমোশনাল ভ্যালুর কারণে অন্য কোনো দেশের রাজধানী চুজ করা হয় নাই, যেটা গ্রিস এথেন্সকে করছে। এনশিয়েন্ট গ্রিস কিন্তু একটা প্রপার দেশ ছিল না, এটা হলো অ্যামালগামেশন অনেকগুলো সিটির। আমি যেখানে ছিলাম সান্তোরিনি, ওটা একটা সিটি। স্পার্টা অনেক পপুলার, আপনারা অনেকে স্পার্টানস ব্যাপারটা জানেন, স্পার্টা সিনেমাটা অনেক বিখ্যাত, ওটা আরেকটা সিটি। এবং এথেন্স আমি এখন যেখানে আছি এটা আরেকটা সিটি। এরকম অনেকগুলো সিটি মিলাই গ্রিস ব্যাপারটা হয়েছে। প্রত্যেকটা সিটি এথেন্সকে ট্যাক্স দিত, বাট সবাই মিলে গ্রিস এরকম একটা ব্যাপার ছিল না আসলে ওই সময়। আমি এখন আছি অ্যাক্রোপলিসে, যেটা হলো পিনাকল অফ এথেন্স এম্পায়ার এবং পুরো ইউরোপের একদম সেন্ট্রাল ছিল এক সময়। ইউরোপে কিন্তু স্পেশালি এথেন্সে কিন্তু মানুষ 5000 বছর ধরে বসবাস করতেছে। ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি, একদম সবচেয়ে পুরান না, বাট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। 5000 বছর একদম কম কথা না। অনেকখানি উপরে উঠে আসছি আমি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এথেন্স, এখানে পানি। এথেন্স কিন্তু সব ধরনের গভর্নমেন্ট দেখছে। এটা ওয়ান অফ দ্য ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড যেটা যত ধরনের গভর্নমেন্ট আপনি ইমাজিন করতে পারেন, সব ধরনের গভর্নমেন্টই মোটামুটিভাবে এখান থেকে শুরু। একদম মডার্ন ক্যাপিটালিজম থেকে শুরু করে এনশিয়েন্ট, যেখানে ভোট দেওয়া, ডেমোক্রেসি বলেন, বা ডেমোক্রেসি এবং ক্যাপিটালিজম যদি আমরা বাদও দিই, অন্য যে ধরনের সাব সেগমেন্ট আছে গভর্নেন্সের, যে কমিউনিজম যেটা এখন চায়নায় হয়, বা ডিক্টেটরশিপ যেটা অনেক দেশে হয়, এগুলো সব কিছুই কিন্তু এথেন্স থেকে শুরু হয়েছে। যদিও ডেমোক্রেসি আবিষ্কার হয়েছে, আমি এখন উপরে উঠতেছি অ্যাক্রোপলিসের দিকে, ওই ডেমোক্রেসি আমাদের ডেমোক্রেসির মতো ছিল না। মহিলারা অবশ্যই ভোট দিতে পারতো না এবং দাসরাও ভোট দিতে পারতো না। অ্যাক্রোপলিসের সাথেই অ্যাক্রোপলিস মিউজিয়াম, 15 ইউরো লাগে ঢুকতে, এবং আপনি পুরো গ্রিক হিস্ট্রি গত 2000-3000 বছরের সব কিছু জেনে যাবেন এখানে। অনেকগুলো পাথর, এবং এই পাথরগুলোকে গুঁড়া করে করে প্রত্যেকটা কালার আসছে। এটা একটা ভালো ব্যাপার যে অ্যাক্রোপলিস মিউজিয়ামের ভিতর থেকে আসল অ্যাক্রোপলিস এবং মোটামুটিভাবে গ্রিসের এক সাইড পুরো সুন্দর ক্লিয়ার দেখা যায়। পোসাইডন এবং এথেনা, দুইটা গড, পোসাইডন ছেলে এবং এথেনা মেয়ে, নাম শুনে আমরা বুঝতে পারছেন। সো গডেস টেকনিক্যালি। ওনারা দুইজনই এথেন্স যে জায়গাটা ছিল এই জায়গাটার রাজত্ব চাইছিল, এবং ওনারা যখন এই জায়গাটার রাজত্ব চাইছিল, দুজনই যেহেতু চাইছিল, এবং এথেন্স যেহেতু খুব ডেমোক্রেসি, ভোট টোট হাবি যাবি, তো ঠিক হইলো যে ভোট হবে, এবং ভোট হলো এই জায়গায় অ্যাক্রোপলিসের উপরে। যখন ভোট হবে ঠিক হইলো, তখন দুজনকে বলা হলো যে সাধারণ মানুষ যারা ভোট দিবে তাদেরকে গিফট দিতে। সো পোসাইডন, উনি যেহেতু সাগরের দেবতা, উনি এই পর্যন্ত সাগর নিয়ে আসছিল। এতে অ্যাকচুয়ালি মানুষ বিরক্ত হয়েছিল যে আমাদের পুরো শহরের ভিতরে কেন সাগরের পানি চলে আসতেছে। সো এরপরে এথেনাকে বলা হলো যে উনারও এখন একটা গিফট দিতে হবে। উনি তখন সবাইকে একটা গাছ গিফট করলো, অলিভ ট্রি, যেটাকে বলা হয় পৃথিবীর প্রথম অলিভ ট্রি, এবং ওই গিফট মানুষের অনেক পছন্দ হয়। এই কারণে এথেনাকে দিয়ে দেওয়া হয়, এবং ওখান থেকেই এথেন্সের নাম এথেন্স হইল, এথেনার নামের থেকে। আমি যদি আপনাদের কিছু নাম বলি এবং আপনারা যদি চিন্তা করেন এই নামগুলোর এগেইনস্টে, হারকিউলিস, থর, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল অবভিয়াসলি, এবং তারপরে আসবে হোমার, যে ছিল অন্ধ কবি, বা হেরোডোটাস, বা পিথাগোরাসকে আমরা সবাই চিনি যে উপপাদ্য লিখছিল, বাট উনি কিন্তু ফিলোসফারও ছিল এবং ওনার সম্ভবত একটা রিলিজিয়নও ছিল। এই মানুষগুলোর বেশিরভাগকে কিন্তু আমরা এই জন্য চিনি না কারণ ওনারা বড় কোনো যুদ্ধ করছে, আমরা এই জন্য ওনাদের চিনি কারণ ওনারা অনেক বড় থিঙ্কার ছিল এবং ওনারা অনেক বড় ফিলোসফার ছিল, ওনারা অনেক কিছু আবিষ্কার করছে। তো এই যে আবিষ্কারক জাতিটা বা এই ফিলোসফার জাতিটা, ওই চিন্তা করার জাতিটা,
এই পুরোটাই কিন্তু এথেন্স বেসড ছিল। এথেন্স ছিল যুদ্ধের জন্য সেরা না, এথেন্স মূলত ছিল জ্ঞান অর্জনের জন্য এবং জ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, প্রশ্ন করার জন্য সেরা। এবং এই প্রশ্ন করার বেশিরভাগ ব্যাপার স্যাপারই হতো এই আগোরার চারদিক ঘিরে। অ্যাক্রোপলিসের দুই পাশে দুইটা আগোরা আছে, একটা হলো এনশিয়েন্ট গ্রিক আগোরা আর একটা হলো রোমান আগোরা, যেটা রোমানরা পরে যখন গ্রিস দখল করে ফেলছিল ওরা বানাইছিল। আগোরা কথাটার মানে হলো মার্কেট প্লেস, আমরা অনেকে মনে হয় জানি। আগোরা ভাবতে হবে একটা শপিং মল ঢাকায়। আগোরার স্পেশালিটি হলো, অনেকগুলো স্পেশালিটি আছে, বাট আগোরাকে আপনি বাংলাদেশের চায়ের দোকানের সাথে কম্পেয়ার করতে পারেন। এখানে শুধু যে ব্যবসা বাণিজ্য হইতো তা না, মার্কেট প্লেস শুধু বিক্রি বাট্টা হবে এরকম না। এখানে মানুষজন আসতো, কালচার নিয়ে কথাবার্তা হইতো, সরকার নিয়ে কথাবার্তা হইতো, রাজনীতি নিয়ে কথাবার্তা হইতো, জমজমাট একটা পরিবেশ ছিল। আগোরার মেইন হিস্ট্রিগুলোর একটা হলো সক্রেটিস এখানে বসে তার স্টুডেন্টদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দিত। আমরা জানি সক্রেটিস কিছু লিখে যায়নি, সক্রেটিসের যে স্টুডেন্ট ছিল প্লেটো, তার কাছ থেকেই আমরা সক্রেটিস কি কি জানতো, সক্রেটিস কি কি নিয়ে কথাবার্তা বলতো এগুলো শুনছি বা এগুলা প্লেটোর লেখা আমরা পড়ছি, কারণ সক্রেটিস নিজে কিছু লিখে যায়নি। বাট সক্রেটিসের যত জ্ঞান অর্জন, ধরেন নো দাই সেলফ সক্রেটিসের একটা পপুলার লাইন, বা লজিক্যাল রিজনিং সক্রেটিসের আবিষ্কার, ফিলোসফির ফাদারদের একজন সক্রেটিস। সো ওর যে স্টুডেন্ট গ্রুপদের নিয়ে যে বসে বসে জ্ঞান দিত, পুরো জিনিসটাও করতো আগোরার বিভিন্ন জায়গায়। সো মার্কেট প্লেস প্লাস জ্ঞান দেওয়ার জায়গা, অনেক কিছুর একটা সংমিশ্রণ আপনারা বলতে পারেন আগোরা। সক্রেটিসের ব্যাপারে একটা মজার গল্প আছে, আপনারা এগিয়ে অনেকে হয়তো জানেন এটা, কারণ শেক্সপিয়ার ব্যাপারটা ফেমাস করে ফেলছে। সক্রেটিস সবসময় প্রেফার করতো যে আপার সেলফকে কোয়েশ্চেন করা। সো আপনার উপরে যারা আছে তাদেরকে প্রশ্ন করতে পারতে হবে, সরকার ঠিক করতেছে নাকি, আর্মি ঠিক করতেছে নাকি, বা আদৌ এটা করতেছে, এটা কেন করতেছে, এগুলো জিজ্ঞেস করতে পারতে হবে। এবং আর্মি এবং তৎকালীন রাজারা এই ব্যাপারটা পছন্দ করে নাই সক্রেটিসের, এবং এই কারণে সক্রেটিসকে করাপ্ট করে ফেলতেছে ইয়াং মাইন্ডদের, এরকম একটা দোষে সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং তারপরে সক্রেটিসের যত কাজ বাজ ছিল ওগুলো সবকিছুর দায়িত্ব পায় প্লেটো, এবং তারপরে প্লেটোর কাছ থেকে ইভেনচুয়ালি চলে আসে দায়িত্ব সব অ্যারিস্টটলের কাছে। এখন তো চারদিকে বাড়ি হয়ে গিয়েছে, একসময় জাস্ট এই অ্যাক্রোপলিসটা ছিল পাহাড়ের উপরে, কয়েকটা টেম্পল ছিল কয়েকটা পাহাড়ের উপরে, আর দূর দূরান্ত পর্যন্ত কিছুই ছিল না এথেন্সে। সব অ্যাক্টিভিটি হতো অ্যাক্রোপলিসের চারদিক ঘিরে, আর আশপাশে কয়েকটা টেম্পল, এই ছিল তখনকার এথেন্স। এখন অবশ্য ওরকম নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি তখন ওখানে ছিলাম, ওখানে আপনাদের ছবিটা দেখাচ্ছিলাম, ওই যে অ্যাক্রোপলিস ওখানে, আর একটা পাহাড়, এই দুইটা ছাড়া তখন আর কিছু ছিল না, আর অবশ্যই মাঝখানের আগোরাটা। বাট এখন এই পাশেও বাড়ি হয়ে গিয়েছে, ওই পাশেও বাড়ি হয়ে গিয়েছে, গাছের জোড়া দেখা যাচ্ছে না। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা টেম্পল। টেম্পলগুলো আর কলামগুলো যদি আপনি দেখেন, কলামগুলো একটা কলা কেটে রাখলে যেরকম হয় ওরকম ছোট ছোট। ইজিপ্টে আমি যখন দেখেছিলাম তখন এরকম ছিল না, ইজিপ্টে পুরাটা একটা লাইমস্টোন কেটে বড় বড় করে বানাতো। বাট গ্রিকরা দেখা যাচ্ছে অন্যরকম ছিল, একটু লেজি ছিল বলা যায় ইতিহাসের হিসাবে। ওরা কলার মতো করে কেটে কেটে তারপর একটার উপর একটা বসাই বিশাল জিনিস বানাইছে। ওয়েলকাম প্যানাথেনাইট স্টেডিয়ামে, যেখানে পৃথিবীর প্রথম অলিম্পিক হয়েছিল, এবং এটা পৃথিবীর প্রথম স্টেডিয়াম, এবং এটা পৃথিবীর একমাত্র মার্বেল পাথরের স্টেডিয়াম। আপনারা আমার হাতে একটা ফোন টাইপ জিনিস দেখতে পাবেন একটু পরে, ক্যামেরাটা আমার দিকে আবার ঘুরলে। এটা দিয়েছে অডিও গাইড হিসেবে, এখানে ঢুকতে 10 ইউরো লাগে, পুরোপুরি ওয়ার্থ ইট। কারণ আপনারা হয়তো জানেন যে গ্রিকরাই কিন্তু প্রথম দুই ধরনের জিনিস আবিষ্কার করে, এক হলো কমেডি এবং দ্বিতীয় হলো ওনারাই আবিষ্কার করে ড্রামাটিক জিনিসপত্র। সো কান্নাকাটি একটা কিছু কিন্তু গ্রিকদের আবিষ্কার, এবং ওই পুরো জিনিসগুলো এখানে পারফর্ম করা হইতো। খ্রিস্টের জন্মের 600 বছর আগে এই জিনিস বানানো হয়েছে। এখানে গ্রিকরা এই পুরো মাঠ জুড়ে পারফর্ম করতো বিভিন্ন ধরনের কমেডি এবং ট্র্যাজেডি টাইপ জিনিসপত্র, এবং এই দুই পাশে 13,000 মানুষ বসতো। প্রথমে 13,000 ছিল, তারপর 50,000 হয়েছে, এবং এখন সম্ভবত আরো বেশি বসে এই পুরো ব্যাপারটা এনজয় করতো। সেটা খ্রিস্টের জন্মের 600 বছর আগের কথা। বাট বর্তমান যুগে, বর্তমান বলতে আমাদের আমলে আমরা যেটা দেখেছি সেটা হলো এই জিনিসকে পৃথিবীর প্রথম অলিম্পিক গেমসের হোস্ট হিসেবে ইউজ করা হয়েছে, এবং টোটাল 3 বার অলিম্পিক হয়েছে এই জায়গায়। কেমন বৃহৎ একটা অদ্ভুত জিনিস, আপনাদের ডেফিনেটলি আসা উচিত এই জায়গায়। নিচের এই যে মার্বেলের প্রোটেকশনটা দেওয়া, এটা আগে ছিল না। এটা দেওয়া হয় যখন থেকে মানুষ এবং বিস্টের মধ্যে ফাইট শুরু হয়। ওই ফাইটগুলো এখানেই হইতো। আপনারা অনেকেই জানেন যে মানুষের সাথে বুল ফাইট হইতো, এবং যখন কয়েদিদের ধরে নিয়ে আসা হইতো, রোমান আমলে আসলে বেশি হইতো গ্রিক আমলের থেকেও, কয়েদি বা ক্রিশ্চিয়ান বা দাস এদের যখন ধরে নিয়ে আসা হইতো তখন এদেরকে এর ভিতরে ছেড়ে দেওয়া হইতো, এবং সাথে বুল বা কখনো কখনো বাঘ, সিংহ ছেড়ে দেওয়া হতো। এবং যদি ওরা বাঁচতে পারতো তাহলে ওরা বাঁচতো, যদি ওরা বাঁচতে না পারতো তাহলে ওরা অবশ্যই খেয়ে ফেলতো ওদের। তো ওই ব্যাপারটায় যেন স্পেকটেটরদের কোনো ক্ষতি না হয়, স্পেশালি যেহেতু রাজারা অ্যাকচুয়ালি নিচের দিকে বসতো, ওই জায়গায় বসতো রাজারা এবং বড়লোক মানুষজন, তো তাদের যেন কোনো ক্ষতি না হয় এই কারণে পরবর্তীতে মার্বেল দিয়ে পুরোটা আলাদা করা। এখন জায়গায় জায়গায় গেট বানানো আপনারা দেখছেন, বাট তখন ওই সময় কোনো গেট ছিল না। আচ্ছা, আলেকজান্ডারের জন্ম হয় মেসোডেনিয়াতে, এবং আলেকজান্ডার হলো কিং ফিলিপের ছেলে, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো আলেকজান্ডারের যখন জন্ম হয় তখন গ্রিসের জনপ্রিয় ফিলোসফার হইল গিয়ে অ্যারিস্টটল। তো বাকি অ্যারিস্টটলের যে যার কাছে অ্যারিস্টটল বেসিক্যালি সবকিছু শিখছে তার নাম হলো প্লেটো, আমরা সবাই জানি। এবং প্লেটো লিখে গেছে। প্লেটোর আগে যে সক্রেটিস ছিল, সক্রেটিস কিন্তু কিছু লিখে যায় নাই, সব মুখে মুখে বলছে, এবং
ওগুলা প্লেটো নোট করছে। যাক, অ্যারিস্টটল তখন খুব জনপ্রিয় একজন ফিলোসফার এবং অ্যারিস্টটলকে মানুষ পছন্দও করে। সক্রেটিসকে কিন্তু মানুষ অত পছন্দ করতো না, অনেকেই, স্পেশালি রাজাটা যারা তো পছন্দ করতোই না, বাট অ্যারিস্টটল ওরকম ছিল না। অ্যারিস্টটলকে মোটামুটি সবাই পছন্দ করতো। তো কিং ফিলিপ ভাবে যে উনার যে সন্তান হয়েছে উনার সন্তানকে পড়াশোনা করানো উচিত, এবং পড়াশোনা করাবো কাকে? গ্রিস থেকে, এথেন্স থেকে অ্যারিস্টটল নামে একটা লোক আছে, উনার অনেক নাম ডাক শুনছি, উনাকে নিয়ে আসি এবং উনাকে নিয়ে এসে উনাকে দিয়ে আলেকজান্ডারকে পড়াশোনা করাই। আলেকজান্ডারের মধ্যে পড়াশোনার তেমন কোনো আগ্রহ ছিল না, ওর মধ্যে আগ্রহ ছিল যুদ্ধ করার। ও আলেকজান্ডার দ্য গ্রেট পড়াশোনা করে হয় নাই, যুদ্ধ করে হয়েছে। আমার পিছিয়ে অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে। তো আলেকজান্ডার দ্য গ্রেট পড়াশোনা খুব একটা ভালো করতে পারেনি। ও যুদ্ধ করা শুরু করে, পারস্য জয় করে। পারস্য জয় করার পর সবাই ভাবছিল যে হ্যাঁ এখানে মনে হয় শেষ, বাট ও ইস্টে যাইতেই থাকে। পারস্য জয় করার পর জয় করতে 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 ইন্ডিয়া পর্যন্ত চলে যায়, ইন্ডিয়াও জয় করে ফেলে, ভারতবর্ষ যেটা, এবং একসময় পুরা পৃথিবীর 80% চলে আসে আলেকজান্ডার দ্য গ্রেটের অধীনে। এবং ওই যে পুরা দুনিয়ার 80%, এই পুরা 80%ই যে একটা গ্রিক আধিপত্য, এবং পুরো 80%ই যে মানুষজন গ্রিস ভাষায়, গ্রিক ল্যাটিন টাইপ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে। ল্যাটিন যে এত জনপ্রিয় হইলো, আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রিক ল্যাঙ্গুয়েজ দুইটা পাশাপাশি রাখেন, দেখবেন অ্যালফাবেটেও মোটামুটি 80%-এর মতো মিল। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেশিরভাগ কথাই আবার আসছে ল্যাটিন থেকে বা গ্রিক থেকে। এই যে পুরা ব্যাপারটাই হয়েছে। যদিও আলেকজান্ডার পড়াশোনা খুব একটা ভালো ছিল না, কিন্তু আলেকজান্ডারের জীবনে অ্যারিস্টটলের যে ইনফ্লুয়েন্স, খুব যে বেশি পড়াইছে তা না, কিন্তু ওই যে গ্রিক ইনফ্লুয়েন্সটা ওর মধ্যে ঢুকাইছে। আলেকজান্ডার যখন পরবর্তীতে যুদ্ধ করছে তখন যেখানেই গেছে ওখানে ইনফ্লুয়েন্স ছড়িয়েছে, এবং এই কারণে একসময় দেখা গিয়েছে যে পুরা দুনিয়ার 80% মানুষই কোনো না কোনোভাবে এথেন্সের সাথে সংযুক্ত। রাতের গ্রিসের মার্কেটে ঘুরছি, ফ্লি মার্কেট, সো অনেক র্যান্ডম দোকান, র্যান্ডম মার্কেট। তেমন দেখানোর কিছু নেই, তেমন জানানোর কিছু নেই। এটাই সম্ভবত আমার শেষ ক্লিপ এথেন্স থেকে। আপনাদের সাথে আমার দেখা হবে ডাবলিনে অন্য কোনো ভিডিওতে, বা অন্য কোনো দেশে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব। আর এই তো আর তেমন কিছু বলার নেই। টাটা।